নমস্কার। একটা কথা প্রথমেই বলে রাখি, আপনারা আজ যে নাটকটি দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব। মানে বাস্তবে এই ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ডে যদি ফাঁসি হয়, মানে ফাঁসি কিভাবে দেওয়া হয় আপনাদের কোনো ধারণা আছে? আপনারা না বলবেন, আমি জানি আপনারা নাই বলবেন। কেননা যারা ফাঁসি দেন তাদের বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা পরে এসে বলতে পারেন না যে মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম চলুন একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে। আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, খড়দহে পাঁচু মণ্ডলের ফাঁসি হবে আজ। আজ থেকে 5 বছর আগে এই পাঁচু মণ্ডল তার স্ত্রী শ্রীমতী চাঁপারানীকে গলা টিপে খুন করে এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অণু পরমাণু ঘেঁটে পাঁচু মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। তাই আজ পাঁচু মণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর 3:30। পাঁচু মণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বললে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আমি কোথায় ভাবলাম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ খায়নি, হয়তো সন্দেশ রসগোল্লা এইসব খেতে চাই। আমি নিজে গিয়ে বাজার থেকে সেরা মিষ্টি দই এসব কিনে আনলাম, আর বেটার ছেলে বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আপনি এখন বলুন দেখি আমি এই লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত পাই কোথায়? তা আমি বলছিলাম কি স্যার, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে দূর মশাই, এত সহজ। ফাঁসির আসামি, ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় হিট করে দেবে না? ও মহা বিপদে পড়লাম। তা আমি বলছিলাম কি পান্তা ভাত কি খাওয়াতেই হবে? কি বলছেন কি ডাক্তার মশাই? ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খেয়ে নেবে না? উফ, মহা বিপদ। 25 বছর সুনামের সঙ্গে চাকরি করে শেষে নাকি এই পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে? নকুল, ওরে নকুল, শোনো, একবার আমার কোয়ার্টারে যাও। ওখানে গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট খোকা বায়না করেছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো ফেলে দিয়েছে না আছে। শোনো শোনো, যাচ্ছ বলে যদি বলে ফেলে দিয়েছে তাহলে পরিষ্কার করে বলে দেবে বড় বাবু বলেছে ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে যেতে। 2 দিন পর নিজের চাকরি খুইয়ে বড় বাবু ওখানে গিয়ে উঠবেন। শোনো শোনো, যাচ্ছ বলে যদি বলে ফেলে দেয়নি, হাতে জল দিয়ে রেখেছে, তাহলে বলবে থ্যাংক ইউ। আর ওই ভাত কটা একটা থালায় নিয়ে আসবে,
হ্যাঁ জি স্যার। সঙ্গে 4টে লঙ্কা পোড়া। জি স্যার। হ্যাঁ এই শোনো 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 স্যার। যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই রাখা আছে। হ্যাঁ জি, স্যার। সেইটা গিয়ে মেম সাহেবকে দেবে। জি স্যার। বলবে ছোট বড়কে খেতে দিতে। স্যার। এই শোনো 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 শোনো, দইটা বরঞ্চ দিতে বারণ করো। জি হ্যাঁ স্যার। ঘোল করে রাখতে বলবে, আমি বিকেলে গিয়ে খাবো। জি স্যার। হ্যাঁ স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলি মানে? যাও। আমাদের স্যার আর কিছু যদি বলেন স্যার। না না না, আমার আর কিছু বলার নেই, তুমি যাও। জি স্যার। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো। জি স্যার। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব পাঁচু মণ্ডলকে তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ান। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছে একটা জায়গায়। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरः। ও, এই আর এক লেখা। ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি সেই সময় থেকে অং বং চং করে চলেছে। তো আমি বলছিলাম কি, তারা মারুন না। না ডাক্তার সাহেব, তারা মারবে না। ঠিক বুঝলেন না, সরকারি পুরো। বেশ, সরকারি পুরুষ, তাহলে তো আর কিছু বলাই চলে না। আরে সরকারি পুরুষ বলে ঘড়ির কাঁটাটা তো দাঁড়িয়ে থাকবে না, সে তো সময় হলে ফুরুক করে উড়ে যাবে। আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? কমল, আগে স্যার। সব রেডি আছে তো? আগে হ্যাঁ স্যার। আর ওই 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 সেই হ্যাংম্যান এসছে? আগে হ্যাঁ স্যার। সবই ঠিক আছে, কিন্তু আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচী। এই দেখছেন, একজন পরপরে যেতে চলেছে, আর তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছে। আরে ছাড়ুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানে বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছেন না আমার নামে খিস্তি করছেন, তা আমি থোড়ে শুনতে গেছি। বেশি কথা না বলে কাজ করুন, ঘড়ির কাঁটা দাঁড়িয়ে নেই। এইবার সবাই মিলে পাঁচু মণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যায়। তার হাত দুটো পেছন দিক থেকে বাঁধা হয়, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব পাঁচু মণ্ডলের অপরাধের বিবরণ তাকে শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের পরে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণটি পাঠ করেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। যেই শূন্যে এসে পৌঁছলো, দড়িতে টান পড়ে, পাঁচু মণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাটাতনটা সরে যায়, তার দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই পাঁচু মণ্ডলের জীবনের শেষ, আর আমাদের নাটকের শুরু।
ইম্পসিবল, অ্যাবসার্ড। এ আপনি কি বলছেন? I saw history line. না না, এ হতে পারে না। আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। ভুল ভুল আমার হয় না। মানুষ বাঁচবে কিনা তা হয়তো আমি ঠিক সময় বলতে পারি না, কিন্তু মানুষ মারা গেছে কিনা ঠিক বলতে পারি। হবেই তো ওই মন্ত্র পড়ার সময় এরকম বাধা দেওয়া, এই কাজ কি একবারে সম্ভব হবে না? একবারে হবে না মানে? ওকে আবার ফাঁসি দিতে হবে না? কি করবেন স্যার? সরকারি হুকুম বলছে হ্যাঙ্কেল ডেথ। কিন্তু কিন্তু এ কখনো সম্ভব? ডাক্তার সাহেব, হোয়াটস ইউর ওপিনিয়ন? Well, I really don't know. ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে নারী সাধারণত থেমে যায়, বাট হিস্ট্রি নয়। অহিনবাবু, বলুন স্যার। আপনি লাশটাকে নামিয়ে আনুন। লাশটাকে নামিয়ে আনুন। হ্যাঁ, লাশটাকে নামাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অমরবাবু, একটু বুদ্ধিশুদ্ধি দাও, কি করবো আমি? কি বলবো স্যার, কিছু বুঝতে পারছি না। স্যার, জেলার সাহেব একবার দেখলে ভালো হতো যে জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। ডাক্তার সাহেব, হ্যাঁ আপনি একটু দেখুন তো ওর জ্ঞানটা যদি ফেরত আনা যায়। হ্যাঁ। বুঝলেন জেলা সাহেব, ওটা সিপিআরটা দিতে আছে। বেশ তো। হ্যাঁ, একে বলে হেইও আর্টিফিশিয়াল, হেইও রেসপিরেশন, হেইও এমনি করে, হেইও সবাই মিলে, হেইও হাটে রুগী, হেইও হাট বন্ধ, হেইও হলে পরে, হেইও হাটটাকে তো, হেইও চালু করে, হেইও কেন শিখেছি? রাম সিং, আমার অফিস থেকে আমি টেবিলটা নিয়ে জলদি জলদি। ডাক্তার সাহেব, এবার আপনি ওকে বোঝান স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করবার জন্য ভারতীয় দণ্ডবিধির ওটা কত ছিল? ঠিক আছে, যতই হোক ধারা অনুযায়ী ওর আজ ফাঁসি হবে। আচ্ছা, ওই পাঁচমন্ডল, আমার কথা শুনতে পাচ্ছ ভাই? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি ভাই। তোমার নাম পাঁচমন্ডল? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমার সঙ্গে কথাবার্তা বললে আমার সব মনে পড়বে ভাই। আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। হাসি হাসি কি? শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলা। আপনি ভুল কাটাটা একটু বন্ধ করবেন? ও ফাঁসি মানে ভাই হ্যান্ড টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা বাবু, আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। আমি বললাম যা। আপনি যদি ফের একটা কথা বলছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছেন। সরি ডাক্তার সাহেব, আপনি চালিয়ে দিন। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা। এই আমরা সবাই বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। ও সরি ডাক্তার সাহেব, আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান। হ্যাঁ, আর নিশ্চয়ই বেঁচে আছি ভাই। এই তুমি বসে আছো, এই চেয়ারে বসে আছো। আরে বেটা মাওলা তো মাওলা, অফিসে দুগুলা ছাড়পো পেওয়ালা চেয়ার থাকতে একটা আনতে পারলি না, ওইগুলো বসলেই তো টের পাইতো বাইচে আছে না। এই যে
যা বলছিলাম। আর নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি ডাক্তার। আমি মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। আপনি মানুষকে বাঁচান? মানে ইউজুয়ালি, মানে সাধারণত। তাহলে আপনি এতক্ষণ আমার মরার কথা বলছিলেন কেন? জেলা সাহেব, ব্যাপারটা বড় পেয়ারা জায়গায় চলে এসেছে, বুঝলেন? আমার আর রেগোনাটা বোধ হয় ঠিক না। আমি দেখছি ওহে পাঁচু মন্ডল, চেনো না। চেনো না? তোমার তো চেনার কথাই না, তোমার তো আগে কখনো ফাঁসি হয়নি। শোন, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। কি পূজা করেন? জেলের সব পূজা, এই জেলের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারপরে এই ধরো গিয়ে অনুশাসন পূজা, আর এই জেলা সাহেব বাড়ি শরী পূজাটা আমি ওইটাকে আবার এর ভেতর টানবার কি দরকার? ওটা তো আপনার আনঅফিসিয়াল ডিউটি। এখানে পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে, এখানে ফাঁসি পূজা হবে। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবে কি বাবা, দেখবে কি বাবা, ঠাকুরকে কি আর চোখ চাইলেই দেখা যায়? ঠাকুরকে তো উপলব্ধি করতে হয় বাবা। ও হাঁটুন তো মশাই, যত সব বোম্বাস্টিক কথাবার্তা। ওহে পাঁচু মন্ডল, আমি পুরুত নই, আমি ডাক্তারও নই, আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা চোর ধরে যা। না না, আপনি ভুল বলে। পুলিশ হলো তারা, পুরুত তারাই যারা। ফের একটা কথা বলে দেখুন, এখান থেকে যদি আপনাকে বার না করে দিয়ে দিই। বার করে দেবে, অত শান্তি। আমি সরকারি পুরোহিত, সরকারি কাজে এসেছি, ব্যাস। আমাকে বার করে দেবার এখতিয়ার আপনার নেই। আপনাকে বার করবার এখতিয়ার আছে কি নেই আমি খুব ভালোভাবে আপনাকে টের পাইয়ে দেবো। যাক, সব ফাল। ওহে পাঁচু মন্ডল, তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছো বলে তোমার আজ ফাঁসি হবে। চাপারানীকে? তোমার স্ত্রী, যাকে তুমি গলা টিপে খুন করেছো, মনে পড়ছে না? না। মনে পড়ছে না? না মনে করতে চাইছো না? না গো বাবু, সত্যি করে বলছি, আমার কিছুই মনে পড়ছে না। ও শালা, এই তো মহা ঝামেলায় পড়লাম। কমল, স্যার, কি করবে একটু বুদ্ধি শুদ্ধি দাও। কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। স্যার, আমার মনে হয় এভাবে হবে না। সেদিনকার ঘটনা একটা ভিভিড ডেসক্রিপশন ওকে দিতে হবে। ঠিক বলেছো। পারলে আপনি দিন, ওই ফাইলটা নিয়ে আসুন। ঠিক আছে, আর ফাইল থেকে পড়ে দিন। পাঁচু মন্ডল, ঘরে দেখে তোমার বাড়ি ছিল, বাড়িতে তোমার অন্তঃপুর বাপ, 2 ছেলে মেয়ে আর বউ চাপা। সেখানে একটা রোলে মিলে তুমি কাজ করো। মায়ের তোমার ভালোই ছিল, কিন্তু তোমার একটা বদল ছিল, প্রচন্ড ছিল। হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়, তোমার বাড়িতে অভাব দেখা দেয়, কিন্তু তবু তোমার নেশার পয়সা জোগাড় করতেই হবে। তুমি টাকার সন্ধানে কাবুলিওয়ালার কাছে গেলে, সে তোমায় টাকা দেবে, এক বন্ধু তোমাকে খাওয়াবে। নেশায় টক হয়ে তুমি বাড়ি ফিরলে, বাড়ি ফিরে তোমার অন্তঃপুর বাপকে টাকার জন্য ডাল দিতে হবে। তোমার ছেলে মেয়েরা তখন ভাত খাচ্ছে, তুমি ওদের উপর রেগে গেলে, আমার মাল খাবার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতে বউ চাপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তুমি চাপার কাছে মদ খাবার পয়সা চাইলে, সে দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে, বিক্রি করে মদ খাবে বলে। তখন তুমি চাপা বাধা দিতে এলে, তুমি ওর গলাটা টিপে ধরলে, সে মরে গেল। পাঁচু মন্ডল, শুনলে তো সব কথা? কিছু মনে করে না। সরি স্যার। अरे भाई, हिंदी में बोलने से कुछ फायदा होगा क्या? अरे बांग्ला কইলে কাজ হবে না, আবার হিন্দি। এ তো মহা ঝামেলায় পড়লাম আমি। স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে স্যার। ছাড়ো। মানে বলছিলাম কি, আমরা সবাই ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো? আর বলছিলাম যে ধরুন আমাদের মধ্যে কেউ পাঁচু মন্ডল সাজবে, তারপর সেদিনকার যে পুরো ঘটনাটা তোর সঙ্গে অভিনয় করে দেখালাম।
নট আ ব্যাড আইডিয়া। ডাক্তার সাহেব, আপনি কি বলেন? একটা চান্স নিয়ে দেখা যেতে পারে। বেশ তো, তাহলে শুরু করা যাক। এই যে কমল, স্যার। তোমার অ্যাক্টিং তো বেশ ভালোই আছে। তুমি পাঁচু মণ্ডলের বাবা। হ্যাঁ, অয়ন বাবু, আপনি পাঁচু মণ্ডল। এই যে তোমরা দুজন দুই ছেলে। হ্যাঁ, আর ডাক্তার সাহেব, আপনি যদি স্ত্রী চাপারানির পাশে ওটা হবে না বুঝলেন? কেন? মানে এই একটা পরিকল্পনা অবস্থায় সামান্যটা মানাবে না। আমি বরং ওই কাবুলিয়ানটা করে দেবো, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। আর আই উড সাজেস্ট এই বাচস্পতি মশাইকে দিয়ে চাপাটা করতে পারো। কারণ নামাবলিটা না শাড়ি চেপে আমি আমার দ্বারা ওসব হবে না। সরকারি চাকরিতে এখানে আপনার কাজ আর আমার কাজ বলে কিছু নেই। আমি করবো না, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস। নাহলে আপনার নামে আমি রিপোর্ট লিখবো, ব্যাস। স্যার আমাকে মধ্যে গরম তো লাগছে স্যার। আবার তোমাদের কথা কি হবে? অ্যাকচুয়ালি একবার তো ওই আমি ওই রাম সিং রে কইতেছিলাম যে তুই ফিমেল রোলটা কর, তো বাবা রাজি হইতেছে না। না हम जमाना का काम नहीं करेगा। ফাইলটা নিয়ে আসুন তো, ওখান থেকে ওর ছেলে আর মেয়ের বয়সটা আমাকে পড়াশোনা। আগে স্যার ওর বড় মেয়েটা 7 বছরের, ছোট ছেলেটা 4 বছরের। বেশ তো, নতুন স্যার সিনিয়রিটি হিসেবে তুমি ওর বড় মেয়ে। স্যার আর রাম সিং, তুমি ছেলে का पाठ करेगा। देरी करो ना, शुरू करो। पोजीशन। আমি ইউনিয়নের লিডার। বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছে কমল, মালিকরা কি বলেছে কি বলে দেন? মালিকরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমাদের এই কারখানা খোলাতেই হবে। চাই কারখানা থাক আর না থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের তাল গাছের মতো সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট কথার বইতে বলে গেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের কিন্তু সেই তাল গাছ হতে হবে, আমাদের একজোট হতে হবে। আমাদের নেতা চুপ জিও। আরে ধুর, নেতাদের বক্তৃতা শুনে গানটা বাজে কেন? একটু নেশা করা দরকার। কিন্তু পকেটে একটা টাকা পয়সাও নেই। টাকা কোথায় পাই? ওই তো রহমত খান কাবলিওয়ালাকে দেখা যাচ্ছে। রহমত ভাই, ও রহমত ভাই, কি খবর মন্ডল বাবু? কেমন আছে? ভালো নেই ভাই, ভীষণ বিপদের মধ্যে আছে। তাই তো তোমার কাছে এসেছি ভাই। আমার কাছে কেন আছে? আমি তো তোমার কারখানার মালিক নেই আছে। না মানে যদি কটা টাকা ধার দিতেন। টাকা দিবে তোমাকে টাকা দিলে তুমি ধার শোধ করবে কি করিয়া? কারখানা খুললেই সব শোধ করে দেবে। তোমার কারখানা খুলবে না বললে বাবু, আর খুলবে না। আজ না কাল একদিন তো খুলবে, তখন আমিও দিবে, যত চাইবে তত দিবে। এখন 1 টাকাও দিবে না। এই রে ডাক্তার সাহেব, আপনি দিলেন তো মার্ডার করে। কেন? আরে যে কাবলিওয়ালা টাকা ধার দেয় সে হিং বেচে না। আছে না? বেচে। যা জানেন না তাই নিয়ে ফটফট করবেন। আপনি আমি নিজে আপনি নিজে দেখেছেন যে কাবলিওয়ালা টাকা ধার দেয় সে হিং বেচে। শুধু দেখেছি নয়, আমি টাকা ধার নিয়েছি। আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের উনি এই সমস্যার কোনো মানে হয় না স্যার, ওটা তো খুব মাইনর পয়েন্ট। বাবু, ব্যাপারটাকে একটু রিয়েলিস্টিক করবার চেষ্টা করুন। মানে পাঁচু মণ্ডলের ক্লাসের লোকেদের এত সফিস্টিকেটেড কথাবার্তা মানায় না। চেষ্টা করে একটা খিস্তি মারুন। কেন খিস্তির জন্য করতে পারবো না স্যার। দিব্যি? কিসের দিব্যি?
না মানে স্যার ওই চাকরিতে যখন প্রথম জয়েন করেছিলাম মুখটা খুব খারাপ হয়ে গেছিল, যখন তখন কিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে বলতে কাঁচা দুটো বেদ গেছে। কিস্তি দিতে দিয়েছে, কিস্তি উচ্চারণ করলেই ওর মোটামুটি দেখবো। তাহলে চাকরিটা ছেড়ে আপনি একটা স্কুলে হেডমাস্টারই করুন। স্যার আমি বলছিলাম কি পাঁচু বন্ধুটা আপনিই করুন, সত্যি করে একটু কিস্তি করা দরকার। এসব তো আপনার ভালোই আছে। বাজে কথা বললে আমি এখানে থাকবো না। ঠিক আছে, পাঁচু মন্ডলটা আমি করলাম, আর কিস্তি টিস্তি না একটু কমই মারব। ঠিক আছে, শুরু করো শুরু করো। হ্যাঁ বুড়ো, গরু সরাতে যাই না বুড়ো, জানিস না আমি কোথায় ঘুরি? রাবণের কুস্তির সামনের ব্যবস্থা করতে চাই রে বুড়ো। থাক সেসব কথা থাক। বুড়ো, তোর কাছে যা টাকা আছে সেটা আমায় দে, আমি মাল খাবো। টাকা আমি কোথায় পাবো রে বাবা? তো তুই কোথায় টাকা পাবি তা শালা আমি কি করে জানি? আমার মাল খাবো ব্যাস, আমার টাকা সে। সত্যি বলছি বাবা, একটা পয়সাও দিতে পারবো না। তো একটা পয়সা যখন নাই দিতে পারবি তাহলে বাপ হয়েছিলিস কেন? হ্যাঁ, বাপ হয়ে ছেলেকে এক পত্র মাল খাবার টাকা দিতে পারে না, আবার জন্ম দিয়েছ। আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে ওইভাবে কথা বলে না। এই মাহি, চুপ করবি? চুপ করবো কেন শুনি? চা আমি পাইনি বাবা আটাংশো না, আটাও আমি পাইনি। अब हम क्या खाएगा? যদি ঘটে একটু বুদ্ধি থাকতো, দেখছো মেয়েটা ভালো ছেলেটা নাকি হিন্দুস্তানি। তুই একটা কথা নেই বলেগা, ঠিক আছে? যা বলেগা তব কানেগা। বাবা চালানো নাই, আটানো নাই, আমরা খাবো কি? আমার মাথা খা। মাথা তো বড় মাথা আবার খাবে কি? এটা কিন্তু পার্সোনাল দেখো গেল। পার্সোনাল হতে যাবে কেন? আমি খুব ভালোভাবে জানি তুমি আমার পিঠ পেছনে সবাইকে বলে বেরিয়েছো যে জেলারের মাথায় নাকি গোবর পড়া আছে। ওটা দরকার এই মিনি কথা, আমি তো শুধু তা প্রচার করি। সামনাসামনি বলবার তো সাহস নেই, এর পিছনে মৌকা পেয়ে শুনে দিলে। ঠিক আছে ঠিক আছে, এর বদলা আমিও তুলবো। কি বললি মাগি? আমার মাথায় গোবর পড়া আছে? সারা তোর বাপের মাথায় গোবর পড়া আছে। কি করবি রে মাগি? মাগি তোমরা ঝগড়া করো না, আমার ডর লাগে। বুড়ো চুপ করে থাক না। নিচের কথা শুনলে গা চলে যায়। বুড়ো বাপ তাকে বলে কিনে চুপ করে বসে থাক। চুপ করবি? চুপ করবি? চুপ করবো কেন শুনি? ভাত দেবার কেউ নেই, কি বানারে করছে? ओ हिंदी में भाई से कार एक्टिंग करने का मूड होता है यहाँ पे। तुम्हारा क्या बुद्धि होगा? क्या बुद्धि होगा तुम्हारा? तुम्हारे माँ बाप बांग्ली और तुम्हें हिंदी में हायरा वायरा करता है। इसे शुरू करो, इसे शुरू करो। অনেকদিন তো হলো, একবার ওকে জিজ্ঞেস করে দেখা যায় না ও কিছু মনে করেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ডাক্তার সাহেব, আপনি একটু দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। ওই পাঁচজন তো তোমার কি কিছু মনে পড়েছে? চালিয়ে যা, আমার তো ভীষণ ভালো লাগছে। তবে সেই বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভা মরেনি। আপনার কি মশাই, পেছন তো ফাটছে আমার। এটা তো বানিয়ে বানিয়ে আমাকে ডায়লগ বলতে হচ্ছে। কেন? এই সব সংলাপ তো সকলেরই
উপস্থিত থাকা উচিত। বাড়িতে তো সকলেরই পত্নী আছে। আমার বাড়িতে পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। আপনি বোধহয় জানেন না, আপনার বৌদি আমার থেকে 3 বছরের বড়। যাক, সেসব কথা থাক। শুরু করো আবার। ভাত দেবার কেউ নয়, কিল মারারে গোসাই। তবে যেখানে ভাত পাবি সেখানেই চলে যা না। যাবো তো, যেখানে 2 চোখ যায় সেখানেই চলে যাবো। তো কে তোকে আটকে রেখেছি? কে তোকে মাথা দিবি দিয়েছি? যদি তোর বাপের খেয়ালটা থাকে তাহলে নিয়ে যা এখান থেকে। আমার বাপ খেতে যাবে কেন? দেখুন তো, আমার বাপের পা ধরে শুনেছিলেন, আমাকে বিয়ে করে তোর বাপ এসেছিল আমার কাছে, স্যার আমি সাজি। মুখ খসে পড়বে তোমার। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। কি লাগছে বাবা কি কিছু নেই, দুটো খেতে দাও না। ঘরে আমি থাকবে কি? যেমন বাপ ছেলে মেয়েদেরকে খেতে দিতে পারে না। কি লাগছে ভুক লাগল না। আমার মতো সতী লোককে পেয়েছিলে। সত্যি আমার সঙ্গে সতীগিরি ফলাস না। অতই যদি সতী হবি তাহলে এই তোর ছোট ছেলেটা মেয়ে ভাষায় কথা বলে কেন? নাই বাড়ি এই বাড়ি ওটাই বসে মাথা শুনে না, ওটা বাদ দিয়ে তার স্যার কেঁদেছে স্যার। কেঁদেছে? বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, উঠুন উঠুন, আর উঠলে উঠতে হবে না। বাচস্পতি কি হয়েছে? স্যার, শিগগিরই এমনি দিকে আসুন। কেন, কি হলো? আরে বাচস্পতি মশাই নড়ছেন না, উঠছেন না উনি। তার মানে ডাক্তার সাহেব আপনি একটু দেখুন তো কি হলো? এর আবার কি হলো? I'm sorry, he's dead. ইম্পসিবল, হতেই পারে না। শুনুন, বাচস্পতি, ও বাচস্পতি, আরে উঠুন না ভাই, কি আর কি করছেন? উঠুন বাচস্পতি। আপনারা বিশ্বাস করুন, আমি তো খুব আস্তেই গলা টিপেছিলাম। ও মরেনি, মাইরি বলছি, ও মরেনি। ডাক্তার সাহেব আপনি একটু দেখুন তো, সেই সেই হেইলো হেইলো করে যদি ওর জ্ঞানটাকে ফেরত আনতে। কোনো লাভ নেই, he's dead. না 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 না, হতে পারে না। বাচস্পতি, বাচস্পতি, বাবা আমার, দাদা আমার, আরে বাচস্পতি ওঠ, আরে ওঠ না, বাচস্পতি ওঠ, আরে ওঠ না রে শালা। পড়লাম আপনারা সব আমার দিকে অমনি করে তাকিয়েছেন কেন? বিশ্বাস করুন, আমি ওকে
ইচ্ছা যে একটু ওই সংস্কৃতের জন্য আমি খিটখিট করতাম, এছাড়া কিচ্ছু না। আমি মারিনি। কমল বাবু, ব্যাপারটা আমাদের হেডকোয়ার্টারে ইনফর্ম করা দরকার। ডক্টর, হোয়াটস ইওর অপিনিয়ন? Well, we can call it a case of murder. এটা মার্ডার নয়, আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? এটা অ্যাক্সিডেন্ট নয়। আরে আমি তো খুব আস্তে করে ওর গলা টিপেছিলাম। ও যে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে সে কে জানতো? তাহলে তো পাঁচমণ্ডলের বেলাতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। অহিন বাবু, দুটো কেসের মোটিভ সম্পূর্ণ আলাদা। আরে পাঁচমণ্ডল তো নিজের স্ত্রীকে খুন করেছে, আর বাচস্পতি তো এখানে মারা গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি মশাই সুইসাইড করেছেন? সে কি বলতে চাইছি আমি নিজেও জানি না। ডাক্তার সাহেব, আপনি আমায় বাঁচান ডাক্তার সাহেব। আমরা কি করে বাঁচাবো? আমরা তো কোনো অসুখ কিছু পাই না। সরি স্যার, কোনো উপায় নেই। ব্যাপারটা আমাদের হেডকোয়ার্টারে জানাতে হবে। কমল বাবু, হেডকোয়ার্টারে একটা ফোন করুন। ওকে। না কমান, এখন হেডকোয়ার্টারে ফোন করো না প্লিজ। আমি তোমায় কত ভালোবাসি। নকুল, বাড়িতে গিয়ে মেম সাহেবকে বলো ঘোল আর করতে হবে না, ঘোল আর করতে হবে না। মশাই, আপনি মারা যাননি? কি ছিল? এই কিছু তার মানে এই যেই দেখলো জেলার সাহেব এই জোরে গলাটা টিপে ধরেছে, বুঝলো ওনার মুড এসে গেছে। অমনি দিলাম 64 নম্বর যোগাসন করে একেবারে আধ ঘন্টার জন্য স্বেচ্ছা মৃত্যু। একই বলে যোগ্য বল। আপনি প্রত্যেকটি বার করে হাসবেন না, আপনাকে দেখে আমার গা পিত্তি চলে যাচ্ছে। ইচ্ছে করছে পটপট করে একটা সবকটা দাঁত তুলে ফেলবো। আপনি দেখুন তো কাঁদছিল কেন? মন্ডল, তোমার কিছু মনে পড়েছে? স্যার, মনে হয় কিছু মনে পড়েছে। কই মন্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? হ্যাঁ গো বাবু, আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে তোমার? আমার একটা সোনার সংসার ছিল। সোনার সংসার, 2 ছেলে মেয়ে 1 বউ। আমার মতো তো নয়, 9 ছেলে মেয়ে 2 বউ। এমন তো বসে আপনার কেচ্ছা কে শুনতে চেয়েছে? কেচ্ছা বললেন কেন? কেচ্ছা নয়, মেয়ের বয়সী শালী, তাকে আমার বাড়িতে বিয়ে করে এনেছে। তাতেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে গেল। আপনার দিদি ফি শনিবার কেন শনি পুজো করেন সেটা আপনি অনুমান করতে পারেন? কেন কি বলে ওই সেই আমার মঙ্গলের জন্য। আপনার মঙ্গলের জন্য না হাতি। আপনার গিন্নি নিজে আমাকে বলেছেন, ঠাকুর মশাই শনি ঠাকুরকে ভালো করে বলো যেন ওই রাক্ষসীর হাত থেকে আপনাদের বড় বড়কে বাঁচাতে পারে। আর ওই রাক্ষসীকে যে আপনার খুঁড়তো শালী সেটাই কম্পাউন্ডের কারণ জানতে বাকিয়েছে। স্যার, আপনারা যদি এসব পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে কাজের দেরি হয়ে যাবে স্যার। ঠিকই বলেছো। আগে পাঁচু মণ্ডলকে ঝোলাই, তারপর আপনাকে কিরম করে ঝোলাবো আমি আপনাকে দেখাবো। হ্যাঁ পাঁচু মণ্ডল, তুমি বলছিলে তোমার একটা সোনার সংসার আছে, তারপর আমার একটা চাকরি ছিল, তারপর আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যেবেলায় আমার বউ যখন উঠোনে তুলসী পিদিম লাগাতো, যখন আমার অন্ধপুরো বাপ দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ঘরে ফিরতাম। তারপর আমার ছোট ছেলেটা বাবু আমার খুব নাড়া ছিল। আমি ঘরে ফিরলে সে পোষা বেড়ালের মতো পায়ে পায়ে ঘুরে বেড়াতো, আর তখন সুখে আমার বুকের ভেতরটা উথাল পাতাল করে উঠতো। তারপর একদিন কারখানার গেটে গিয়ে দেখি বিশাল তালা ঝুলছে। রাতারাতি মালিকেরা নাকি তালা লাগায় পালায় গেছে। তারপর বাবু দিনের পর দিন বসে থেকেছি ওই কারখানার গেটের সামনে।
আজ না হোক কাল একদিন তো তালা খুলবেই। আমাদের এতগুলো মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকেরা নিশ্চিত পালায় যাবে না? তেনারাও তো মানুষ। আর বাবু, আস্তে আস্তে কারখানা লোহার গেটে মরচে পড়ে গেল। কারখানার ভেতরে সাজানো বাগানটা জঙ্গল হয়ে গেল। আমাদের পেটে টান পড়তে লাগলো। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল। ঘরের বাটি ঘটি একটা একটা করে বেচতে শুরু করলাম। এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিলে না বাবু। আর এদিকে আমার সংসারেরা দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলেটা যে আমার দিকে চেয়ে খালি ফ্যাল ফ্যাল করে হাসতো, সে হাসি গুলে আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। আর ওই চোখ দুটো দেখে আমার মনে হতো আমায় বলছে, বাবু বড় খিদে লেগেছে রে বাপ, আমায় দুটো কাঁচি দে। আর কষ্টে তখন আমার বুকের পাঁজরগুলো টান টান করে উঠতো। আমি ওর চোখের সামনে থেকে পালাই যেতাম চোরের মতন। তারপর বাবু একদিন অনেক রাতে কারখানার থেকে বাড়ি ফিরেছি। ভেবেছি ছেলে মেয়েগুলোর মধ্যে ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলোর বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের ভেতর ধপ করে উঠলো, চাল পেলে কোথায়? চাপা এসে বললে ও ছেলে মেয়েদের খিদে যাওয়া সহ্য করতে না পেরে নাকি দু মুঠো চাল চুরি করে এনেছে। আমার মাথায় আগুন জ্বলে গেল বাবুরা। আমি ছুটে গেলাম ওদের ভাতের থালাটা আর মেরে ফেলে দিতে। না না, চুরি করা চালের ভাত আমার সন্তানের মুখে তুলতে দেব না। চাপা ছুটে এসে আমার পায়ে পড়ে বললে, বাবা ওদের দুটি খাতি দাও, ওরা যে অনেকদিন কিছু খায়নি। আমায় তখন ডানো এমনি এসে বাবুরা, আমি দৌড়ে গেলাম ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে। আমার হাতটা পড়লো ওর গলায়। বাবুরা, চাপাও তো অনেকদিন কিছু খায়নি। সে ধাক্কা সহ্য করতে পারলে না, দুর্বল শরীরে সে পড়ে গেল। আর উঠলে না, আমার চাপা আর উঠলে না। বাবু তোমরা আমার ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না। নে চল, ফাঁসি কাটে তো আমি নিজে গলায় পড়ে নেবো। বাবু তোমরা আমার ফাঁসি দাও। আমি চাপার কাছে চলে যাই, চাপারে গিয়ে বলি, চাপারে আমি তোরে মারিনি, তোকে যারা মেরেছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসি কোনোদিন হবে না, কোনোদিন হবে না। Hang him till death.